আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশে সংগঠিত সাম্প্রতিক যে বিদ্রোহের ঘটনা ঘটেছে, জনতা এবং সিপাহী, জনতা এবং সেনাবাহিনীর একাত্মতায় যে বিদ্রোহের ঘটনা ঘটেছে, যে বিদ্রোহে আমাদের দেশে রিজিম চেঞ্জ হয়েছে। এখানে অনেক ঘটনা সিন্স 2009, সিন্স 2007 আমরা 2006 সালে বাইতুল মোকাররমে যে আহ, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংগঠিত যে হিংসাত্মক আহ, যে দৃশ্য আমরা দেখেছিলাম, এর পরবর্তীতে 2013 সালের 5ই মে বাংলাদেশে ইসলামিক দলগুলোর, স্পেশালি যারা কওমি মাদ্রাসা অথবা আমাদের যারা পরবর্তীকালে একটা অরাজনৈতিক একটা সংগঠন দাঁড় করায়, সেটা হেফাজতে ইসলাম, ওখানে সংগঠিত যে হত্যাকাণ্ড, সেদিনটাতে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়, আমাদের পৃথিবীর 2-3টা গোয়েন্দা সংস্থার যৌথ পরিকল্পনায় যে হত্যাযজ্ঞ আমাদের অঞ্চলে সংগঠিত হয়, এখানে সংগঠিত হয়। এর পরবর্তীতে গুম, বিভিন্ন ধরনের গুমের ঘটনা, আয়নাঘর অথবা এই জাতীয় যে সকল ঘটনাগুলো ঘটেছে, রিসেন্টলি যে সকল হত্যাযজ্ঞ ঘটেছে, আমাদের দেশের একটা শ্রেণীর লোক, যাদের ধরেন মাসে একটা ভালো ইনকাম আছে, যারা আমাদের দেশে থাকে, দেশের বাইরে থাকে, যারা রিসেন্টলি ধরেন বাংলাদেশে আর কিছু হবে না, বাংলাদেশে কিছু হবে না, এখানে কোনো ভবিষ্যৎ নেই, আমি আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি বিদেশে কোথাও চলে যাব, আমি ইউরোপ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এসব জায়গাতে আমি সেটেল হয়ে যাব, বাস শান্তি আর শান্তি। এই এক শ্রেণীর লোক আমাদের দেশে আছে, যারা মনে করে দেয় তাদের একটাই সমাধান, যখন দেশের ভিতরে কোনো গোলযোগ লেগে যাবে, তারা এখান থেকে কারণ তারা তাদের ছেলেমেয়ে অথবা টাকা পয়সা নিয়ে তারা দেশের বাইরে চলে যাবে, অন্য কোথাও খুব শান্তিতে বসবাস করবে, ওখানে কোনো সাউন্ড নেই, কোনো গোলযোগ নেই, কোনো সমস্যা নেই, তাদের ধারণা। তো এই লোকগুলো পৃথিবী সম্পর্কে ইতিহাস খুবই সংক্ষিপ্ত জানা আছে। তারা জানে না আজকের যে ইউরোপ, আজকের যে আমেরিকা, আজকের যে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সকল রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোর ইতিহাস তাদের ভালোভাবে পড়া নেই। তারা মনে করে আজকের যে ইউরোপ, এটাই ইউরোপ। এর আগে এখানে কোনো সংঘাত ছিল না, কোনো দিন কোনো মারামারি হয়নি, ইউরোপিয়ানরা কোনো দিন কোনো যুদ্ধে লিপ্ত হয়নি, ইউরোপিয়ানরা যুদ্ধ জিনিস এটা জানেই না, এটা শুধুমাত্র শান্তি 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 আর শান্তিপ্রিয় রাষ্ট্র অথবা অঞ্চল। তারা জানে না যে আমেরিকাতে একটা সিভিল রাইট এস্টাবলিশ হতে আমেরিকাতে 100 বছরের মতো গৃহযুদ্ধের মধ্যে দিয়ে আমেরিকানদেরকে পার হতে হয়েছে। আমেরিকাতে কংগ্রেস কীভাবে গড়ে উঠেছে, কীভাবে সিনেট গড়ে উঠেছে, তাদের ককাসগুলো কীভাবে গড়ে উঠেছে, কীভাবে আজকে আমেরিকা একটা রাষ্ট্রে পরিণত হয়েছে, তাদের পলিটিক্যাল সিস্টেম কি, তাদের সারা পৃথিবীর অর্থনৈতিক প্রাণকেন্দ্রে আমেরিকাকে কীভাবে পরিণত হলো, ব্যাপার তারা বুঝাতে চায়। এগুলো শুধুমাত্র শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকে এই অবস্থায় এসছে। তো তারা বুঝাতে চায় আমাদের অঞ্চলে যে সমস্যাগুলো হয়, এটা শুধুমাত্র দরিদ্র মানুষ, যারা এই দেশের, যারা খুব একটা অর্থনৈতিক সচ্ছলতা নেই, তাদেরকে টাচ করবে। আর যাদের প্রচুর টাকা পয়সা, এরা তো বিদেশে পাড়ি দিয়ে যাবেই। বিদেশে পাড়ি মানি শান্তি, জান্নাত। আমাদের এই পাঁচটা পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো হলো জাহান্নাম, আর ওদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কোনোভাবে যদি একবার প্লেনে চেপে বসে চলে যেতে পারে, বাস ওখানে তো জান্নাতে গিয়ে পড়লে তো আর কোনো টেনশন নেই। এইটা একটা শ্রেণীর লোক আছে, যারা আপনি এখন এই লোকগুলোকে আপনি সাম্প্রতিক সংঘটিত ঘটনাগুলো নিয়ে কথা বলেন, ওরা কেমন জানি হাবা গোবার মতো ভাব ধরবে। কোথায় কী হয়েছে, তাই এমনটা হয়েছে, তাই আমরা তো দেখিনি। যাক, তোমরা হয়তো এসব নিয়ে ব্যস্ত থাকো, আপনারা হয়তো এসব নিয়ে ব্যস্ত থাকেন, আমাদের তো কাজের সময় হয় না, আমরা তো খুব ব্যস্ত থাকি।
আমরা তো আমাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত। আমার মাসে 10 লাখ ইনকাম আছে, আমার ওয়াইফ মাসে 5 লাখ ইনকাম করে, আমার ছেলে তো কোথায় ও পৃথিবীর অমুক রাষ্ট্রে আছে, তমুক রাষ্ট্রে আছে। যেন তাদের একটা ভাব যে পৃথিবীর কোনো ক্লেশ, কোনো সমস্যা তাদেরকে টাচ করবে না। তো এইটার মতো বড় মূর্খতা পৃথিবীতে আর কিছু নেই। যারা কিছুদিন আগেও বলতো শেখ হাসিনার কিছু হবে না, শেখ হাসিনার কিছুই হবে না, অথবা বাংলাদেশে যারা রিজিম চালাচ্ছে তাদের কিছুই হবে না, যে যেভাবে ইচ্ছা সেভাবে চালিয়ে যাবে, দেশের কোনো ক্ষতি হবে না। বাস্তবতা কি তাই? শেখ হাসিনা তার নিজের মন মতো যেভাবে করে রাষ্ট্র চালিয়েছেন, একটা পর্যায়ে মানুষের সাথে, এই দেশের সাধারণ, খুব অতি সাধারণ মানুষের সাথে উনি সংঘাতে লিপ্ত হয়ে গেছেন। সেটাকেও উনি পাশ কাটিয়ে যাচ্ছিলেন। উনি কি পাশ কাটাতে পেরেছেন? পারেননি। রক্তাক্ত সংঘাত পৃথিবীর কোনো জায়গায় কোনো কিছুকে ছাড় দেয় না। আপনি যতই পাশ কাটানোর চেষ্টা করেন, আপনি বস্তির মানুষগুলোকে হত্যা হওয়ার পর তাদের ফ্যামিলিকে 5 লাখ টাকা 10 লাখ টাকা করে দিয়ে আপনি যদি প্রুফ করার চেষ্টা করেন যে এরা ফকিন্নি ছেলে পেলে, এরা মারা গেলে কি হবে, এরা আমাদের কাছ থেকে কয়টা 2-4-10 টাকা নিয়ে এরা ঠান্ডা হয়ে যাবে, এই জাতীয় আচরণ আপনি পৃথিবীতে সবসময় দীর্ঘস্থায়ীভাবে চালাতে পারবেন না। আজকে যারা আমাদের দেশ থেকে অথবা পৃথিবীর বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে যারা মাইগ্রেট করে, ধরুন আফগানিস্তান থেকে পৃথিবীর বহু লোক মাইগ্রেট করেছে বিভিন্ন ইউরোপিয়ান রাষ্ট্রে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, আপনার স্পেশালি ক্যানাডাতে, আমেরিকাতে, ইউরোপে, জার্মানিতে, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, এই সকল রাষ্ট্রগুলোতে যারাই আপনার মাইগ্রেট করছেন, অধিকাংশ মানুষের ধারণা যে গোলযোগ অথবা অর্থনৈতিক সংকট যেটা, এটা শুধু পৃথিবীর এক অঞ্চলেই থাকবে, ওইসব অঞ্চলকে কখনোই টাচ করবে না। এটা একটা শ্রেণীর মানুষের চিন্তা। এখন এদেরকে আমি আপনি জোর করে বলে বোঝাতে পারবো না। তাদেরকে বুঝতে হবে যে আজকের যে ইউক্রেন এবং রাশিয়ার এই সংঘাতের মূল কারণ কি। তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, তারা কেমন একটা তালগোল পাকানো একটা উত্তর আপনাকে দিয়ে দিবে, নিজের মতো করে, যেভাবে খুশি হয় সেভাবে করে একটা উত্তর আপনাকে দিয়ে দিবে, যেন এতেই সমস্যার সমাধান হয়ে গেল আর কি। আজকে ইউক্রেনের মতো রাষ্ট্রের পৃথিবীর ন্যাটো শক্তিগুলো, ইউরোপিয়ান রাষ্ট্রগুলো সবাই মিলে একত্রিত হয়ে রাশিয়ার ভিতরে আক্রমণ। রাশিয়ার এখন মূল ভূখণ্ডের প্রায় 1000-1500 কিলোমিটার ভিতরে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, এবং এর ভিতরে ইউক্রেনের সোলজারও ঢুকে গেছে, বিশাল একটা অঞ্চলব্যাপী। রাশিয়ার মস্কোতে কিছুদিন পরই বড় ধরনের ড্রোন অ্যাটাক হচ্ছে। ইউক্রেনের মেকানাইজড ইউনিটগুলো সেখানে বিভিন্ন ধরনের অপারেশন চালাচ্ছে। এটাতে একটা উন্নত রাষ্ট্র, রাশিয়ার মতো একটা রাষ্ট্র, সে পৃথিবীতে সবচেয়ে বেশি ওয়েপনাইজড একটা রাষ্ট্র যখন আক্রান্ত হয়, এটার ভবিষ্যৎ, এটার ফিউচার সম্পর্কে যারা ইউরোপে বসবাস করছে, কানাডাতে বসবাস করছে, আমেরিকায় বসবাস করছে, অস্ট্রেলিয়ায় বসবাস করছে, তারা হয়তো ভাবছে যে আমরা তো অনেক দূরে দূরে, এই সকল রাষ্ট্রগুলো, এগুলোর কিছু হবে না, এগুলো সবসময় ইনটেক্ট থাকবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের দ্বারা সারা পৃথিবীর যে ব্যবস্থাপনাগুলো ছিল, যে মনিটারি সিস্টেম, ওয়ার্ল্ডের যে গভর্নিং সিস্টেম, ওয়ার্ল্ডের যে ওয়াচডগ ইনস্টিটিউশনগুলো, সব ধ্বংস হয়ে গেছে। এখন শুধুমাত্র একটা জিনিস বাকি, রাশিয়া ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার ওয়েপন্সগুলো ইউজ করবে, ওই সকল রাষ্ট্রগুলো রাশিয়ার ভিতরে ইউজ করবে, অথবা রাশিয়ার মিত্রশক্তিগুলো ইন্দো প্যাসিফিক রিজিয়নে, যে সকল ইন্দো প্যাসিফিক রিজিয়নে রাশিয়ান মিত্র রাষ্ট্র যেগুলো আছে, নর্থ কোরিয়া, ভিয়েতনাম, চায়না, যে সকল রাষ্ট্রগুলোতে সাম্প্রতিক সময় পুতিন ভিজিট করেছিল, ওই সকল রাষ্ট্রগুলোতে ভিজিট করার লক্ষ্য কী? পৃথিবীতে শান্তি বজিয়ে রাখা, শান্তির ভারসাম্য রক্ষা করা? মোটেই না। সেটা তার ডিটারেন্স পলিসি। আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন যে সকল রাষ্ট্রে আমাদের অঞ্চল থেকে এক শ্রেণীর ধনী লোক তাদের টাকাগুলো পাচার করছেন, বাংলাদেশকে লুণ্ঠন করে যারা টাকাগুলো পাচার করে নিয়ে ইউরোপে রাখছেন, আমেরিকাতে রাখছেন, কানাডাতে রাখছেন, আপনি মনে করেন পৃথিবীর ওই সকল সুন্দর সুন্দর শহরগুলো ইনট্যাক্ট থাকবে? রাশিয়ার সাথে যুদ্ধ হচ্ছে,
পৃথিবীর সবচেয়ে বড় ওয়েপনাইজড একটা কান্ট্রির সাথে যুদ্ধ হচ্ছে, নর্থ কোরিয়া, চায়না, এই জাতীয় রিজিমগুলোর সাথে যুদ্ধ হচ্ছে, আপনার এই শহরগুলো ইনট্যাক্ট থাকবে? এটা আপনার বা আবেগ থাকতেই পারে, আপনার এই আবেগ আপনি অজ্ঞতাজনিত, আপনি পড়ছেন না, আপনি জানছেন না যে পৃথিবীতে বিশ্বযুদ্ধগুলো কীভাবে সংগঠিত হয়েছে, কেন সংগঠিত হয়েছে। পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়লে, পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থাগুলো, পৃথিবীর আন্তর্জাতিক কোনো ব্যবস্থাপনা ভেঙে পড়লে রাষ্ট্রগুলোর মধ্যে বাইপোলারিটি, মাল্টিপোলারিটি নিয়ে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে আপনার শহরগুলো অক্ষত থাকবে? যারা বাংলাদেশ থেকে টাকাগুলো পাচার করে নিয়ে গেছে তাদের টাকাগুলো সেখানে ইউজেবল থাকবে? ব্যাংকগুলো কাজ করবে? এটা আপনার অজ্ঞতা, আপনি জানার চেষ্টা করুন। ইউরোপের এই যুদ্ধ, রাশিয়ার এই যুদ্ধ, এটা যদি না থামে পৃথিবীর কোথাও কোনো একটা শহর অবশিষ্ট থাকবে না। মস্কোতে, ক্রেমলিনে পুতিনের ফোর্ট্রেসে যেভাবে আক্রমণ হচ্ছে, ক্রেমলিন যেভাবে অ্যাটাক হচ্ছে বারবার, আপনি মনে করেন আপনার পৃথিবীর এই সকল ছোটোখাটো শহরগুলো সেফ থাকবে? একটা শহরও সেফ থাকবে না। সেটা 10 মিনিটের রাশিয়ার একটা পদক্ষেপ নিলে, রাশিয়া একটা অ্যাগ্রেসিভ পদক্ষেপ নিলে, যা রাশিয়া যখন চিন্তা করবে সে কোনোভাবেই বাঁচতে পারবে না, তার আর অস্তিত্ব টিকে নেই, সে একটা শহরকেও, পৃথিবীর একটা শহরকেও আর নিরাপদে থাকতে দিবে না। সেই সময় ঘনিয়ে এসছে। আপনারা যারা নাকে তেল দিয়ে সুখবোধ নিয়ে আমাদের অঞ্চল থেকে যে সকল লোকগুলো মাইগ্রেট করছেন, হ্যাঁ, অনেকে সে তার পরিবার নিয়ে আর কিছুই করতে পারছে না, সে যাচ্ছে, সেটা ভিন্ন জিনিস। সেটা একটা লোকের জরুরত থাকতে পারে, একটা মানুষের জরুরত থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। আর আরেকটা হলো যারা অহংকার দেখাচ্ছেন যে আমাদের এই, আমি পৃথিবীর একটা দারিদ্রপীড়িত সমস্যা সংকলিত একটা রাষ্ট্র থেকে আমি পৃথিবীর শান্তির জান্নাতে চলে যাচ্ছি, তারা চরমভাবে বোকালো। খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন আপনাদের শহরগুলোতে মাল্টিপোলারিটি এবং বাইপোলারিটি যুদ্ধে আপনারা ধ্বংস হয়ে যাবেন। সেই ব্যাপারগুলো নিয়ে ইনশাআল্লাহ আরও ডিটেলস আলোচনা করব। আমি যা কিছু নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে শুধুমাত্র ভাষা কোনো আলোচনা করব না, ইনশাআল্লাহ সেটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব টাইম টু টাইম। তো আমাদের যারা রুট বিহেভিয়ার করছে আমাদের রাষ্ট্রে, যারা রিজিমের মধ্যে অথবা আগে পরে বিগত 15 বছর তো তারা যথেষ্ট রুট ব্যবহার করেছে মানুষের সাথে। তারা ভেবেছে যে রুট ব্যবহার শক্ত হাতে দমন করা হবে, এই ধরনের রুট ব্যবহার করে মানুষকে দমন করে রাখতে পারবে। এটা সত্য না, পৃথিবীর কেউ পারবে না, পৃথিবীর কোনো রিজিম এভাবে টিকে থাকতে পারে না। তো অতএব মানুষের সাথে রুট ব্যবহার করা বন্ধ করুন। মানুষের সাথে লেনদেন আছে, মানুষের সাথে আর্থিক যে সকল বিষয়ে রাষ্ট্রের জনগণের সাথে সংশ্লিষ্ট আছে, সেগুলোতে রাষ্ট্র কোনো রুড আচরণ করবে না। মানুষের রুড আচরণ করবেন তো মানুষের সাথে রক্তপাতের সূচনা ঘটবে এবং বারবার করে বিদ্রোহ হবে। আপনি ভাববেন না আপনার অস্ত্র শক্তি মেধা আপনি ব্যয় করে সাধারণ মানুষকে জঙ্গলি মানুষ যাদেরকে আপনারা মনে করেন, শিক্ষিত অশিক্ষিত, রিক্সা চালায়, লুঙ্গি পরে, বস্তির লোক, ইংলিশে কথা বলতে পারে না, সভ্যতা জানে না, এটিকুয়েট জানে না, ম্যানার্স জানে না, আপনাদের ক্লাব কালচার জানে না, আপনাদের ইয়ট কালচার জানে না, আপনাদের পার্টিং জানে না, আপনাদের মতো করে শুদ্ধভাবে কথা বলতে জানে না, দে ডোন্ট নো হাউ টু ড্রেস। এই জাতীয় যারা আছেন, এভাবে যারা চিন্তা করেন, এভাবে চিন্তা করবেন না। লুঙ্গি পরা লেংটি পরা লোকরাই আপনাকে শেষ করে দিবে। যারা মনে করেন যে আপনাকে কোনো কিছু টাচ করেনি, আপনি বোকা লোক। আপনার রাষ্ট্র শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশ একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের $150 বিলিয়ন লুট হয়ে গেছে। আপনার রাষ্ট্র শেষ হয়ে গেছে। রাষ্ট্রের কোনো স্ট্রাকচার নেই, রাষ্ট্রের কোনো কাঠামো নেই, কোনো কিছু ইজ নট ওয়ার্কিং ওয়েল।
আপনি কীভাবে সুখবোধ করেন যে আমার তো মাস শেষে একটা বেতন আসছেই, আমার তো ব্যাংকে একটা ভালো ডিপোজিট আছে, 20-50 কোটি টাকা একটা ডিপোজিট আছে, আমাকে কে কী করবে, পৃথিবীর কোনো অসুখ আমাকে কীভাবে টাচ করবে, মাস শেষে আমার ইন্টারেস্ট যোগ হয়ে যাচ্ছে। আমার যদি 50 কোটি টাকা থাকে, মাস শেষে আমার 10-20-50 লাখ টাকা ইন্টারেস্ট আমার যোগ হয়ে যাচ্ছে, আমার টেনশনের কী আছে? আমি অন্ধের মতো থাকবো, চোখ বুজে থাকবো, সবাইকে বলবো হ্যাঁ হুঁ, কোনো রকম একটা ভাব দেখি, কোনোভাবে আমি সমস্যাগুলোকে ব্রজেশ্বরের মতো, ওই যে রবীন্দ্রনাথের একটা গল্পে আমরা পড়েছিলাম, ব্রজেশ্বর পানিতে যখন নামতো গোসল করতে, সে পুকুরের কচুরিপানাগুলোকে যে কোনো ডান বাম করে পাশ কাটিয়ে এসে এক ডুবটা দিয়ে টুপ করে চলে আসতো। তো এক শ্রেণীর লোক আছে সমাজে, এরা এভাবেই চলার চেষ্টা করবে। এই ধরনের অন্ধ লোকদের সমাজে কোনো গুরুত্ব নেই। এরা এমন সময় বিপদে পড়বে, এমন জায়গায় বিপদে পড়বে, এক গ্লাস পানিও পাবে না কোথাও। তো যারা এই ধরনের অন্ধ সুখবোধ নিয়ে খুব ব্যস্ত আছেন, বাংলাদেশে আছেন, বাংলাদেশের বাইরে আছেন, পৃথিবীর কোথাও সেফটি নেই। আপনি এই ধরনের অন্ধ সুখ করার জন্য সেখানে যাবেন না। কেউ তার বিশেষ প্রয়োজনে জরুরতে গেলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু অহংকার দেখাবেন না। সব রাষ্ট্রে গিয়ে থেকে আপনি অহংকার দেখাবেন না আপনার দেশের লোকের প্রতি। অহংকারের কিচ্ছু নেই। খুব শীঘ্রই সারা পৃথিবীতে আপনি যদি সামরিক বিশেষজ্ঞ হতেন, আপনার সাথে যদি মিলিটারি সায়েন্স নিয়ে আলোচনা করা যেত, আপনাকে সহজে বোঝানো যেত। দুর্ভাগ্যবশত আপনি সেই বিষয়গুলো নিয়ে পড়েন না, জানেন না, কিন্তু মূর্খের মতো অহংকার করেন। তো ভাই যারা আছেন, নিজেকে পাল্টানোর সুযোগ আছে। পৃথিবীতে সবচেয়ে কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছে কারা জানেন? পৃথিবীতে যারা বেশি সুখসন্ধানী, যারা হেডোনেস্টিক, ম্যাটেরিয়ালিস্টিক, কনজিউমারিস্ট, যারা, তারা সবচেয়ে বেশি কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছে। আজকে ইউরোপে ইউক্রেন রাশিয়ান লোকগুলো যখন রিলিফের জন্য কোথাও তাদের খাদ্যের, ইউরোপের কোথাও কোথাও তাদেরকে যেতে হচ্ছে, আজকে গোটা ইউরোপ এবং আমেরিকা ইউক্রেনের রিফিউজি যারা, ডিসপ্লেসড পিপল যারা, তাদের দ্বারা ভরে গেছে। তারা লাইনে দাঁড়াতে হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ডিংয়ের জন্য, ইন্টারন্যাশনাল এইডের জন্য। তাদের কি না ছিল? তাদের সব ছিল। বিলিয়নিয়ার ছিল। ইউক্রেনের শত শত বিলিয়নিয়ার আজকে রিফিউজি হয়ে গেছে। রাশিয়ার শত শত বিলিয়নিয়ার এখন রিফিউজি হয়ে গেছে, এবং তারা এখন ইউরোপের বিলিয়নিয়ারদেরকে রিফিউজি বানাবে অতি সত্বর। সারা ওয়ার্ল্ডে যখন আমেরিকা টু রাশিয়া, রাশিয়া টু আমেরিকা, পৃথিবীর এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে বাইপোলার এবং মাল্টিপোলার রাষ্ট্রগুলো একটা একটাকে যখন নুক করবে, একটা একটাকে যখন পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করতে থাকবে, অথবা অন্য কোনো মিডিয়াম রেঞ্জের মিসাইল দিয়ে অ্যাটাক করতে থাকবে, রাষ্ট্রগুলোর অবস্থা কী হবে? ওরা কি গ্রামে গঞ্জে আর নদীতে মারবে? ওরা যেখানে কংক্রিটের শহর আছে সেখানেই তারা আক্রমণ করবে, রাষ্ট্রগুলোকে শেষ করে দিবে, রাষ্ট্রগুলো সিটিগুলোকে শেষ করে দিবে। কোথায় দৌড়ে পালাবেন সেদিন? পৃথিবীতে পালানোর এই ধরনের কোনো দৃশ্য আপনারা দেখেননি। আপনারা একটা আধুনিক যুগে আছেন, 2024। দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তৃতীয় বিশ্বযুদ্ধের উন্নত রাষ্ট্রগুলোর লোকগুলো কীভাবে পালিয়েছে এক অঞ্চল থেকে এক অঞ্চলে, সেটাকে আপনারা মোটেও দেখেন? 2-4টা ডকুমেন্টারি দেখেননি আপনারা? দেখার চেষ্টা করুন, সত্যকে উপলব্ধি করার চেষ্টা করুন, মানুষের প্রতি মানবিক হন, বাস্তবিক হন, রিয়েল লাইফ লিড করুন। এসব মিথ্যা মিথ্যা অহংকার, শ্রাগ অফ, ডাস্ট অফ, এই জাতীয় বিহেভিয়ার করবেন না। ইউ আর নট ফাইন। আপনি ফাইন না। পৃথিবীতে যে মুহূর্তে বিভিন্ন অঞ্চলে ব্যাপক যুদ্ধ চলছে, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো একে অপরকে হত্যা করছে। ইউরোপিয়ানরা রাশিয়ানকে, রাশিয়ানরা ইউরোপিয়ানদেরকে, এরা পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি। অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়ালি, ইকোনমিকলি তারা সবচেয়ে ডেভেলপড, এবং ওয়েপনের দিক থেকে পৃথিবীতে সবচেয়ে ডেভেলপ তারা। যুদ্ধ, সমরাস্ত্র, সামরিক জ্ঞান, সামরিক বিজ্ঞান, সব বিষয়ে তারা পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর চেয়ে বহু বেশি ডেভেলপড, বহু বেশি, যেটা আপনি তুলনাও করতে পারবেন না।
তাহলে বোঝার চেষ্টা করুন, অহংকার পরিত্যাগ করুন, সাধারণ মানুষের মতো জীবনযাপন করুন, সত্যকে উপলব্ধি করার চেষ্টা করুন। ধন্যবাদ ভাই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।